হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সোলো লেভেলিংয়ের এপিসোড 11 সম্পর্কে জানবো। তাহলে আজ চলো দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা জিনুকে দেখতে পাই, যে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। তারপর জিনহুর নোটিফিকেশনে ইয়েস দিলে গেট ওপেন হয়। তারপর তার মনে পড়ে সে তার আজকের ডেইলি কোয়েস্ট পূরণ করেনি। সে ভাবে এটা আমি এসে পূরণ করব, মানে ডানজানের ভেতরে যায় এবং একটা আর্মরের একজনকে দেখতে পায়। তারপর সিন কাট করা হয়, আমরা জিনহু তার বড় ভাই যার নাম জিনসং, সবাই এখানে ফ্যামিলি ডিনার করে। তারপর জিনু ডানজানের ভেতর ঢোকার পর নোটিফিকেশন আসে যে সে এখানে ফুল রিকভারি ও পয়জনস ব্যবহার করতে পারবে না। সে তার অস্ত্র বাইরে বের করে আর তার উপর আক্রমণ করে, যে আর্মরের মতন যে এটা আছে ওটার উপর। সে নোটিস করে তার অস্ত্রের কোনো প্রভাব তার উপর পড়ছে না, কারণ তার আর্মর অনেক ভয়ঙ্কর। সে কাসাকার সাথেও ফাইট করেছিল, যার আর্মরও হাত দিয়ে ভেঙে দিয়েছিল। জিনু তার অস্ত্র ছেড়ে তার হাত দিয়ে ওই বিস্টের গলায় একদম অর্ধেক করে দেয়, যার কারণে সেই বিস্ট মারা যায়। এর কিছুক্ষণ পরে এখানে আরো অনেক বিস্ট চলে আসে। অন্যদিকে জিনহু খাবার খাচ্ছিল না, তাই তার বাবা তাকে বলে, তুমি কি ভাবছো? জিনহু বলে, কিছুই না। তার বাবা জিনহুর বড় ভাইকে বলে, গিল্ড বানানোর কাজ কেমন চলছে? আমি শুনেছি তুমি এস র্যাঙ্কের হান্টারদের প্রস্তাব দিয়েছো, তারা তোমার প্রস্তাবে রাজি হয়নি। জিনসং মানে জিনহুর বড় ভাই বলে, হ্যাঁ, যদিও তারা আমার অফার রিজেক্ট করেছে, কিন্তু এটা নিয়ে আমার এত চিন্তা নেই। কিন্তু ইউরোপিয়ান ও মিডল ক্লাস কিছু হান্টারদের প্রস্তাব দিব, আর ওরা আমার অফার না করবে না, কারণ আমি জানি তারা কি চায়। জিনসং জিনহুকে বলে, আমি জানি তুমি গোপন কোনো কিছু করছো নিজের নাম কামানোর জন্য, কিন্তু আমার রাস্তায় আসার কথা কখনো ভেবো না। জিনু মনে মনে বলে, তার ভাই তো জানে না তার বস মানে আমাদের নায়ক কত পাওয়ারফুল। তারপর আমরা জিনুয়ার সিন দেখতে পাই, যে অনেকগুলো বিস্টের সাথে লড়ছিল, তাই তার একটু সমস্যা হচ্ছিল। কিন্তু তোমার মতো তো জিনহু কত পাওয়ারফুল, সে সবগুলার ঘাড় জিনের মতো মোটকে দেয়। সে বুঝে যায় এদের উইক পয়েন্ট হচ্ছে তাদের গলা। সবাইকে শেষ করার পর তার মনে হয় তার পিছনে কেউ আছে, একটা বিস্ট আছে যে ইনভিজিবল অ্যাবিলিটি ইউজ করতে পারে, যে একটা অ্যাসাসিন। তাছাড়া একটা জাদুকরও আছে। এখানে বিভিন্ন রকম বিস্ট আসা শুরু হয়। জিনু ভাবতে থাকে, সে যখন কাসাকার সাথে লড়েছিল তার আর্মর ও এই বিস্টগুলোর আর্মরও অনেক স্ট্রং, এর মানে সবগুলো এখানে কম্বিনেশন করে আসছে। সে বুঝে যায় যে প্রত্যেক বিস্টের আলাদা আলাদা উইক পয়েন্ট আছে, সবগুলো বিভিন্নভাবে জিনুর উপর আক্রমণ করে। এখানে তাকে শক্তি ও বুদ্ধি দিয়ে লড়তে হবে। তার সাথে সাথে তার ফ্যাটিক করতে থাকে, এগুলো ছাড়া তার কাছে কোনো অপশনও নেই যে তার নিজেকে হিল করবে। তারপর আমরা মিস্টার চোয়ের সিন দেখতে পাই, যার অনেক দিন ধরে প্ল্যান ছিল জেজু আইল্যান্ড রেড করার, আর সেখানে 4জন ভালো হাই র্যাঙ্ক হান্টার, তাছাড়া আরও ভালো ভালো হান্টারও ছিল। অন্যদিকে জিনু সব বিস্টগুলোকে হারানোর পর শান্তির নিঃশ্বাস নেয়, আর কিছু কিছু জিনিস সে পেতে থাকে, বিভিন্ন আর্মর যা দিয়ে তার ফিজিক্যাল ড্যামেজ কম হবে, আর এটা ইনভিজিবলও, যাতে জিনুর কোনো সমস্যা না হয়। এরপর জিনু একটি বড় গেটের কাছে পৌঁছায়। সে বুঝে যায় এই গেটের অপর দিক বস আছে। সেই দরজা খুলে ভেতরে যায়। এই রুমটি দেখতে রাজাদের রুমের মতো লাগছিল, যেখানে একটি সিংহাসন ছিল। এখানে একটি নাইট বিস্ট ছিল, যে কিনা সিংহাসনকে প্রটেক্ট করছিল। তার সামনে আসে নাইট কমান্ডার ইগ্রিস দ্য ব্লাড রেড, যার নাম লাল কালার, মানে একদম ডিপ লাল কালার দিয়ে লেখা ছিল। এটা দেখে তো আমরা বুঝে গেছি যে সে আমাদের নায়কের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। সে জিনহুর উপর আক্রমণ করে। এই ফাইটগুলো অনেক মজাদার, আপনারা যদি রিয়েল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এখানে জিনহুর কোনো অ্যাটাক তার আর্মরকে ভাঙতে পারে না। জিনহু ইগ্রেসের সাথে স্পিড ম্যাচ করতে পারলেও শক্তির দিক থেকে ম্যাচ করতে পারছে না। জিনহু তার হাতিয়ার মাটিতে ফেলে দেয়, যাতে সে ইগ্রিসকে হারাতে পারে। তোমরা সবাই দেখে অবাক হয়ে যায় যে ইগ্রেসু তার অস্ত্র ফেলে হাত দিয়ে লড়তে আসে। অন্যদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের বসকে দেখতে পাই। মিস্টার চুই তাকে বলে দেয়, আমরা সবাই বেরোতে যাচ্ছি, একে অপরের শুকরিয়া ও আদায় করে জেজু আইল্যান্ডের সাকসেস হওয়ার জন্য। অন্যদিকে আমরা জিনুকে দেখতে পাই, সে ইগ্রিসের সাথে পেরে উঠছিল না। যেভাবে সে তার শক্তি না বাড়াতে পারলেও তার স্পিড দুই গুণ করতে পারবে ইগ্রিসকে হারানোর জন্য। জিনু অনেক স্পিডে ইগ্রিসের আশেপাশে ঘুরতে থাকে, আর সুযোগ বুঝে সে ইগ্রিসের গলায় আঘাত করে
যার ফলে সে কয়েক সেকেন্ডের জন্য বেহুশ হয়ে যায়। আর ইগ্রিস নায়ককে মারতে থাকে। সে যখন লাস্ট অ্যাটাক করে তখন জিনহু সিংহাসনে গিয়ে বসে পড়ে। আবার আমরা ইগ্রিসকে দেখতে পাই যে তার তলোয়ার দিয়ে জিনহুকে যখন শেষ করতে যায় তখন জিনহু তার এক হাত দিয়ে তার অ্যাটাক থামিয়ে দেয় আর বলে আমি এখনও হার মানিনি। জিনহু বিভিন্ন ডমিনেশন ব্যবহার করে তার ড্যাগার তার চোখে ঢুকিয়ে দেয় ও মুখে ঢুকিয়ে দেয়। ইগ্রিসের কিছু হয় না, কিন্তু তার রক্ত বের হয়। জিনহু তার উপর আবার আক্রমণ করে তার দ্বিতীয় ড্যাগার দিয়ে একটানা আক্রমণ করতে থাকে। অবশেষে সে ইগ্রিসকে হারিয়ে দেয়। জিনহু শান্তির নিঃশ্বাস নেয় আর ভাবে আমাদের পাওয়ারের মাঝে জমিন আসমানের তফাৎ ছিল, তবু আমি জিতে গেলাম ভাগ্যের জন্য। সে অনেক রেওয়ার্ড পায়। সে লেদার পাঞ্চ পায় যার মধ্যে 1.5 মিলিয়ন গোল্ড ছিল। তাছাড়া ক্রিমসন নাইটস হেলমেট যেটা এস র্যাঙ্কের। সবশেষে সে একটা টেলিপোর্টেশন স্টোন পায়। তার কাছে একটি নোটিফিকেশন আসে যার মধ্যে লেখা ছিল যতক্ষণ পারো ততক্ষণ বেঁচে থাকো। এখানে সিস্টেম গুড লাক বলে চলে যায়। টাইমার শুরু হয়। তারপর জিনহুর সামনে অনেকগুলো পোর্টাল খুলে যায় আর এগুলোর ভিতর থেকে অনেকগুলো নাইট বিস্ট আসতে থাকে। এগুলো ইগ্রিসের থেকে শক্তিশালী নয়। অন্যদিকে মিস্টার চুই হেলিকপ্টার দিয়ে তার টিম নিয়ে জেজো আইল্যান্ডের দিকে যাচ্ছে। অন্যদিকে জিনহু তার ইনভিজিবল হওয়ার স্কিল ব্যবহার করে এখানে একটা জাদুকর বিস্ট জিনহু কোথায় আছে তা জেনে যায়। এখানে একটা বিস্ট পেছন থেকে জিনহুকে আক্রমণ করে তার রক্ত বের করে ফেলে। এখন শুধুমাত্র 5 মিনিট হয়েছে জিনহু লড়ছে। জিনহু ভাবে আমি টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করে বাইরে যাব, তখন তার উপর আক্রমণ হয় তার টেলিপোর্টেশন স্টোন দূরে গিয়ে পড়ে, যা তার সবসময় হয়। মানে সে বারবার টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করতে চায় আর তার হাত থেকে স্টোনটা পড়ে যায়। জিনহু এত ফাইট করে ক্লান্ত, আবার এর উপর থেকে হিল করতে পারবে না। এর সাথে সাথে এই এপিসোডটিও শেষ হয়ে যায়। আশা করি সবাই এপিসোডটি এনজয় করেছেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।